তারা কি তখন এইরকম কোনো কাঠামো, আইনি কাঠামো তৈরি করেছিল যে এটাকে প্রফিট আর নন প্রফিট দুইটা কথা এখানে ইউজ করা হয়েছে? আমি উত্তরটুকু দিতে চাচ্ছি, না, তারা করেনি। আমরা বেটার ওয়ান করেছি, যেটা মাননীয় আইনমন্ত্রী এতক্ষণ বললেন। পিজি হাসপাতালে এসে যে স্বাভাবিক চিকিৎসাটা পান ওইটা নিচ্ছেন। আলোচনা আরো করতে পারেন বা জনমত বাছাই কমিটিতে প্রেরণ করতে পারেন। এই তিনটা স্টেজে আলোচনা করতে পারেন যদি বিরোধী দলীয় সদস্যদের কোনো বক্তব্য থাকে। কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন হলে তারপরে আবার প্রেরিত হবে, সেই প্রস্তাবও কিন্তু দেওয়ার বিধান আছে সংশোধনের মধ্যে, তো সেটাও তারা দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা। এখন আমরা সংশোধিত আকারে পেশ করা হলো, আমিও সেটা বললাম, বিশেষ কমিটির রিপোর্টের ভিত্তিতে। এখন আপনি আপনার বক্তব্য দয়া করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিষয়টা জনস্বাস্থ্য এবং জনস্বার্থ সংক্রান্ত। আমি জাস্ট আমার কনসার্নটা ব্যক্ত করছি। এখানে আইনের সংশোধনীতে বলা হয়েছে প্রফিট নন প্রফিট, দুইভাবেই এখানে এঙ্গেজ হওয়ার সুযোগ আছে। স্বাস্থ্যসেবা জনগণের অধিকার, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা শতভাগ সেটা নিশ্চিত করতে পারছি না। এর মধ্যে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলা তার সীমাবদ্ধতার মধ্যেই সেবা দিয়ে যাচ্ছে। আমাদের দেশে টারশিয়ারি লেভেল স্বাস্থ্যসেবা সরকারিভাবে একটাই, সেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই জায়গাতে কারা আসে? যাদের সামর্থ্যে কুলায় না, বাইরে প্রাইভেট টারশিয়ারি লেভেলের চিকিৎসা সেবা নেওয়ার, তারা এখানে আসে। এখন এখানে যদি আবার প্রফিট বেসড কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় বা যুক্ত করা হয়, এখানে জয়েন্ট স্টক কোম্পানি থেকে এটা রেজিস্ট্রেশন নিতে হবে। জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন যারা নেয়, নেচার দুই ধরনের, একটা হচ্ছে বিজনেস বেসড আর একটা হচ্ছে চ্যারিটি বেসড। এখানে যদি শুধু চ্যারিটির মধ্যে নন প্রফিটের মধ্যে কিছু থাকে আমার কোনো আপত্তি নাই, কিন্তু প্রফিট কনসার্ন কিছু আসলেই জনগণের উপরে কিন্তু আবার একটা বড় ধরনের দায় চাপবে। যেটুকু স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে সেটাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। তারপরে এটাকে অপারেট করতে গিয়ে মেকানিজম যেটা করা হবে, সেখানে আমরা শতভাগ যদি ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে না পারি, তাহলে যা আছে সেইটাও শেষ হয়ে যাবে আমি মনে করি। আমার এই ধারণা থেকে আমি অনুরোধ করব যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার বিলটাই প্রত্যাহার করুন, আরও চিন্তা ভাবনা করে স্বাস্থ্য সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন হোক, তারা আরও বিবেচনা করে ভবিষ্যতে যদি কোনো জনকল্যাণকর বিল আনতে হয় তাইলে সেটা আনাই যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিছু বলবেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্লিজ মাইকটা দিবেন। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই বিশেষ কমিটির মিটিংয়ে আমি নিজেও উপস্থিত ছিলাম। মাননীয় স্পিকার, রিপোর্টের মধ্যে উল্লেখও আছে। এখানে বিরোধী দলীয় মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1 এবং GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, ওনারা 2 জন উপস্থিত ছিলেন এবং আমার আরো ছিলেন না। মাননীয় বিরোধী দলীয় সদস্যগণ ওখানে যথেষ্ট আলোচনার সুযোগ পেয়েছেন এবং আমরা প্রত্যেকেই মত বিনিময় করেছি। তারা সবাই একমত হলে পরে এখানে রিপোর্টে কোন রকমের নোট অফ ডিসেন্ট ছাড়া তারা একমত হয়ে এটা সুপারিশ করেছেন বিশেষ কমিটিতে। তো যেহেতু এখানে সংশোধনী দিয়ে আলোচনা আরো করতে পারেন বা জনমত বাছাই কমিটিতে প্রেরণ করতে পারেন, এই তিনটা স্টেজে আলোচনা করতে পারেন যদি বিরোধী দলীয় সদস্যদের কোনো বক্তব্য থাকে। কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন হলে তারপরে আবার প্রেরিত হবে, সেই প্রস্তাবও কিন্তু দেওয়ার বিধান আছে সংশোধনের মধ্যে, তো সেটাও তারা দিতে পারেন।
কিন্তু আইন প্রণয়ন পদ্ধতির মধ্যে এই স্টেজে এসে যদি একতরফাভাবে মাননীয় বিরোধী দলীয় নেতার প্রস্তাব মতে সেটা আবার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলে পরে সেখানে প্রেরণ করা হোক, এইটার প্র্যাকটিস হলে মাননীয় স্পিকার একটু ব্যত্যয় হবে। এই প্রস্তাবও তারা আনতে পারে যে আমরা এই কমিটির বিশেষ কমিটির রিপোর্টে সন্তুষ্ট নই, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠিত হলে পরে রুলস অফ প্রসিডিউরের বিধান মতে অবিলম্বে বিবেচনার্থে গ্রহণ করার জন্য যখন প্রস্তাব করবেন, তার বিপরীতে বিরোধী দলীয় সদস্যগণ কিন্তু জনমত যাচাই বাছাই যেমন করছে, আবার সংশোধনীয় দিতে পারবে, আবার ইচ্ছা করলে স্থায়ী কমিটিতে প্রেরণের জন্য একটা প্রস্তাব দিতে পারবে, সেটা এখানে আলোচনা হতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, এই বিলটি বিশেষ কমিটি কর্তৃক আলোচনার মাধ্যমে যাচাই বাছাই করে, যেখানে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যগণও ছিলেন, নিরীক্ষণ করে সংসদে উপস্থাপন করা হয়েছে বিবেচনার জন্য। যে বক্তব্যগুলি এসেছে মাননীয় স্পিকার, আমি খুব সংক্ষিপ্ত করতে চাই। বিরোধী দলের মাননীয় নেতা এটাকে একটা প্রফিট বেজ অর্গানাইজেশন হিসাবে আখ্যায়িত করে প্রত্যাহার করতে বলেছেন। আরেকজন মাননীয় সংসদ সদস্য স্বাস্থ্য ব্যবস্থাকে বাণিজ্যের দিকে তুলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন। মাননীয় আরেকজন সংসদ সদস্য এটাকে কর্পোরেট হাউসে পরিণত করা হচ্ছে বলে বর্ণনা করেছেন। আরেকজন বলেছেন এটা জনকল্যাণমূলক থাকবে না। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করতে চাই বিদায় খুব কনক্রিটলি দু একটি কথা বলতে চাই। আমার মনে হয় ওনাদের, আই এম সরি ইফ আই এম রং, ওনাদের বোঝার মধ্যে একটু ভুল আছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে কিন্তু একটি হাসপাতাল আছে আমাদের দেশে, যেটা জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। ইটস এ ভেরি বিগ অর্গানাইজেশন। এখন যে হাসপাতালটির কথা এখানে আলোচনা হচ্ছে, এটা একটা সুপার স্পেশালাইজড হাসপাতাল। কোরিয়ান এক্সিম ব্যাংকের ফিন্যান্সে এই হাসপাতালটি করা হচ্ছে। এই আইনটি আনা হচ্ছে মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উচ্চতর চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমকে অধিকতর সমৃদ্ধ ও যুগোপযোগী করার লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা অপরিহার্য বিধায় এটাকে একটা কোম্পানি আইন ফর্ম করে একটা সুপার স্পেশালাইজড হাসপাতাল করে আমাদের দেশে দক্ষ, উঁচু মানের, মডার্ন জ্ঞান নিয়ে, বিদেশিদের নিয়ে হ্যান্ডস অন ট্রেনিং নিয়ে আরো উঁচু স্তরের একটি হাসপাতাল করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করে এই কোম্পানি আইন পরিণত করেছে। ইট ইজ প্রফিট অর নট প্রফিট। এটা যে যদি কোনো প্রফিট হয়, এই প্রফিট কেউ বাইরে নিতে পারবে না। দ্যাট প্রফিট শ্যাল বি রিইনভেস্টেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস স্পেশালাইজড হাসপাতাল। মাননীয় স্পিকার, এখানে গভর্নমেন্টের 10% শেয়ার রয়েছে। একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা গভর্নিং বডি নিয়োগ করা হয়েছে এখানে। ইট উইল বি কমপ্লিটলি ম্যানেজড বাই স্পেশাল ফোর্সেস। আমরা এটা ম্যানেজমেন্টের জন্য, যেমন সোনারগাঁ হসপিটাল সোনারগাঁ হোটেল, এটা কোম্পানি আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে। বামরুনগাঁ হসপিটাল হচ্ছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হচ্ছে, দেবী শেঠি হাসপাতাল ইন্ডিয়াতে একটা কোম্পানির মাধ্যমে ম্যানেজমেন্ট হচ্ছে। আমরা এই হাসপাতালের এই দ্বিতীয় অংশটাকে, এটাকে আপনারা একত্রীভূত করবেন না। একটা হাসপাতাল আমাদের আছে, এটাকে সুপার স্পেশালাইজ করা হচ্ছে। এটাকে কোম্পানি আইন দিয়ে হায়ার করে অধিক স্যালারিতে, অধিক জ্ঞান সম্পন্ন, অধিক বিজ্ঞ, অধিক এক্সপার্টাইজ লোক এনে আমাদের দেশের মানুষকে আরো অধিকতর উন্নত মানের চিকিৎসা দেওয়ার স্বার্থেই কিন্তু এই বিলটা আনা হয়েছে এবং এই স্পেশালাইজড হসপিটালটা, সুপার স্পেশালাইজড হসপিটালটা নির্মাণ করা হয়েছে। হসপিটালটার কাজ সম্পূর্ণ হয়েছে, মেশিনারিজ ইম্পোর্ট হয়েছে। আগামী 2-3 মাসের ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এটা উদ্বোধন করব। মাননীয় বিরোধী দলীয় নেতাও থাকবেন। এটা দেখার মতো একটা হাসপাতাল হচ্ছে। এটাতে আমাদের, হ্যাঁ বলতে পারেন যে অনেক গরিব লোকরা যেতে পারেন, নো, সেটাও ঠিক না। গরিবদের জন্য কোটা থাকবে, মধ্যবিত্তরাও করবে, বড় লোকরাও করবে, বাট এইটাতে যে আধুনিক সেবার মান পাবে
যে আধুনিক চিকিৎসার ব্যবস্থা হবে, এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য মাননীয় স্পিকার। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এই সরকার, আমরা এরকম একটা আমরা এমন একটা হাসপাতাল আমরা করতে পারতেছি। স্পেশালি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন হচ্ছে, এটাকে সম্পূর্ণ জনকল্যাণমুখী করা হচ্ছে। যেটা বলেছেন কল্যাণমুখী হবে না, এটাকে জনকল্যাণমুখী হাসপাতালই করা হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তাই মাননীয় স্পিকার, আমি জনমত যাচাই এবং বাছাইয়ের জন্য যে প্রস্তাবগুলি দিয়েছে, এই প্রস্তাবগুলি দেশের আপামর জনগণের চিকিৎসার স্বার্থে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না, এগুলি গ্রহণযোগ্য নয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য, আসলে আমরা তো বিলের মাঝখানে এইভাবে, আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করেন। যদি মাননীয় বিরোধী দলের নেতা বলতে চান আমি মাইক দিতে পারি, অন্য কাউকে এই মুহূর্তে দেয়া সম্ভব না। জি, মাননীয় বিরোধী দলের নেতা। সোনারগাঁ এবং ইন্টারকন্টিনেন্টাল গত বছরই প্রায় 100 কোটি টাকা তারা লস করছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আসলে বিল উত্থাপনের পরে স্বাভাবিকভাবে মাঝখানে আমার বা কারো দাঁড়ানোর কথা না, এটাই স্বাভাবিক। কিন্তু একটু ব্যতিক্রম হতে পারে যে আমরা বুঝতে ভুল করেছি, হতে পারে উনিও বুঝতে ভুল করেছেন, হতেই পারে। মানুষ হিসাবে ভুল বুঝাবুঝি হওয়া অস্বাভাবিক না। যে হাসপাতালটা এখন অব্যবহৃত অবস্থায় আছে, এটা কিন্তু ফ্যাসিস্ট আমলে তৈরি করা হাসপাতাল। তারা এটা চালু করে নাই। তারা কি তখন এইরকম কোনো কাঠামো, আইনি কাঠামো তৈরি করেছিল যে এটাকে প্রফিট আর নন প্রফিট দুইটা কথা এখানে ইউজ করা হয়েছে। জয়েন্ট স্টক কোম্পানিতে যে রেজিস্ট্রেশনগুলো হয় দুই ভাগে হয়, একটা চ্যারিটি, এখান থেকে কোনো প্রফিটের প্রশ্নই ওঠে না। চ্যারিটি প্রফিট হলেও এটা ইনভেস্ট হবে ওখানে। আর প্রফিট যেটা, সেটা লিমিটেড কোম্পানি, প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে। লিমিটেড কোম্পানির প্রশ্ন যেখানেই আছে সেখানে লাভ লসের প্রশ্ন আছে। এই জায়গায় আমরা খুবই আনন্দিত হব যে হাসপাতালটা তৈরি হয়েছে। এটাও যদি সাধারণ মানুষের জন্য ফুললি ডেজিগনেটেড হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি সম্মানের সাথেই বলতেছি, উনি বলছেন গরিবদেরও এখানে একটা স্টেক থাকবে। আমি বলি কোঠা না। যেভাবে পিজি থেকে আজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে ক্রমান্বয়ে, এটাও তার অন্তর্ভুক্ত হয়ে একটা নতুন মডেল এই সরকার জনগণকে উপহার দেব। এবং এখানে 10% বা 90%-এর কোনো বিষয় না থাকুক, পুরাটাই সরকারের নিজস্ব অবস্থান থেকে করা হোক। সরকার আজকে একটা দল পরিচালনা করছে, কালকে হয়তো আরেকটা দল আসবে, কিন্তু ভালো কিছু সৃষ্টি করলে মানুষ চিরদিন মনে রাখবে। আর এইটার সুবাদে যখন স্পেশালাইজড হসপিটাল হবে, স্বাভাবিক এটার কস্ট স্বাভাবিকভাবে হবে না, বিদেশের চেয়ে কম হলেও অনেক বেশি হবে কস্ট। বেসিক কস্ট তো আর কমাইতে পারবে না। তো এই জায়গায় গরিবরা আবার আনএফোর্ডে পড়ে যাবে, এফোর্ডেবল হবে না তাদের জন্য। আমি বিষয়টা আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, আরো বেশি যাচাই বাছাই করে এই সংসদই পাশ করে দেব, অসুবিধা নাই, কিন্তু আরো সুন্দরভাবে আসুক, জনস্বার্থ সংরক্ষণ করে আসুক। এইভাবে আসলে দেশবাসী খুশি হবে আর এই সংসদও গ্লোরিফাই হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আচ্ছা, মাননীয় মন্ত্রী কি বলতে চাচ্ছেন একটু শুনে নেই। না, মাননীয় মন্ত্রী দাঁড়িয়েছেন তো, সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী। ইফ হি অ্যালাউজ, আই হ্যাভ নো প্রবলেম টু গিভ ল মিনিস্টার। মাননীয় মন্ত্রী আপনি বলবেন না ল মিনিস্টার বলবে? তাইলে আপনি ফিনিশিং দেন, উনি বলুক, মানে যেহেতু আপনার মন্ত্রণালয়। ওকে, ইটস আপ টু ইউ টু ডিসাইড। বোথ অফ ইউ হ্যাভ প্রেরোগেটিভ। মাননীয় আইন মন্ত্রী। আপনাকে ধন্যবাদ। মানে স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলীয় সংসদ সদস্য এবং যারা এটার ব্যাপারে কনসার্ন করে এক্সপ্রেস করেছেন তাদেরকেও ধন্যবাদ। পুরা আলোচনা শুনে আমার কাছে কয়েকটা জায়গায় খুব খটকা লাগলো।
আমাদের একজন সদস্য বললেন, দুইজন সদস্য বলেছেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক অধিকার। আমি বিনয়ের সাথে বলছি কোনোটাই মৌলিক অধিকার না। আইনের ছাত্র হিসেবে বলছি এর কোনোটাই মৌলিক অধিকার না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ, এটা মৌলিক অধিকারের অংশ না। দ্বিতীয়ত হলো, এখানে ধারণা করা হচ্ছে পিজি হাসপাতাল, যেভাবে উপস্থাপন করা হচ্ছে পিজি হাসপাতাল কোম্পানি করে দেওয়া হচ্ছে। মানসিকার পিজি হাসপাতাল ইজ এ স্ট্যাটিউটরি বডি। স্ট্যাটিউটরি বডি হিসাবে তাদের যে অবজেক্ট ক্লজ আছে, যে অথরিটি দেওয়া আছে, পিজি হাসপাতাল রিসার্চ ওয়ার্ক করবে, পাঠদান করবে এবং চিকিৎসা দেবে। সেই অনুসারে পিজির যে বর্তমান স্ট্রাকচার আছে সেটা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের একটা পরিকল্পনা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ এবং গরিব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এখন আমার এখানে যাদের টাকা আছে তারা এভার কেয়ার অ্যাভেল করতে পারে, ইউনাইটেড অ্যাভেল করতে পারে, স্কয়ার হসপিটাল অ্যাভেল করতে পারে, কিন্তু যারা গরিব মধ্যবিত্ত তারা কিন্তু পিজি হাসপাতালে এসে যে স্বাভাবিক চিকিৎসাটা পান ওইটা নিচ্ছেন। আমরা এভার কেয়ার, স্কয়ার, ইউনাইটেডের থেকেও বেটার সার্ভিস কম পয়সায় যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নের পরিকল্পনার অংশ হিসেবে যখন কোরিয়ান ফান্ডে স্পেশালাইজড হসপিটাল উদ্যোগ নেওয়া হলো, তখন প্রশ্নটা আসলো এই হাসপাতালটা কারা পরিচালনা করবেন। তখন কথা হলো এটা পিজি হাসপাতাল পরিচালনা করবে। এখন পিজি হাসপাতাল যখন এটা পরিচালনা করতে যাবেন, প্রশ্ন হলো এখানে যে ডাক্তার নিয়োগ হবে, যে নার্স নিয়োগ হবে, যে স্টাফ নিয়োগ হবে, তাদের চাকরি পিজি হাসপাতালের অন্য স্টাফদের সাথে যদি ইকুয়াল করা হয়, তাদের বেতন একই স্ট্যাটাসে করা হয়, ভালো ডাক্তার, ভালো নার্স, ভালো সার্ভিস আমরা পাবো না। তখন আসলো প্রশ্ন, তাহলে কিভাবে করা যায়? তখন এই আইনের মধ্যে পিজি হাসপাতাল যে আইনে চলে সে আইনের একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো যে পিজি হাসপাতাল যদি মনে করে তার শিক্ষা এবং চিকিৎসাকে আরো ব্যাপ্তি ঘটানোর জন্য, আরো ছড়িয়ে দেওয়ার জন্য, আলো ছড়ানোর জন্য একটা কোম্পানি গঠন করতে পারবে, যে কোম্পানি রাইটলি আমাদের বিরোধী দলীয় নেতা বলেছেন কোম্পানি আইনের আওতায় সেকশন 29 এর নন প্রফিট কোম্পানি হতে পারে বা প্রফিটেবল কোম্পানি হতে পারে। সেই ধরনের একটা কোম্পানি করে তারা সেখানে চালাতে পারবে। এই যে নন প্রফিট করবে তার অন্যতম অবজেক্ট থাকবে, কেউ যদি ডোনেট করতে চায় ওই স্পেশালাইজড হসপিটালে সে ডোনেশনটা নিতে পারবে, পিজি হাসপাতাল পারবে না। এই কনসেপ্টটা আসছে মাননীয় স্পিকার, আমাদের দেশে দেখবেন ইবনে সিনা ট্রাস্ট আছে, আমাদের দেশে আছে ব্রাক। ব্রাক এখন ব্যবসা করছে, আড়ং করছে, ব্রাক বিশ্ববিদ্যালয় করেছে, ব্রাক ব্যাংক করেছে। এই প্রশ্নটা আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত লিগ্যাল কোশ্চেন আসছিল, হোয়েদার বিং এ চ্যারিটেবল অর্গানাইজেশন ব্রাক ক্যান ডু বিজনেস। সেই প্রশ্নটা আমাদের অ্যাপেলেট ডিভিশনে মিস্টার জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরীর দেন চিফ জাস্টিসের নেতৃত্বে ফুল কোর্ট আমাদের বিধান দিয়ে গেছে যে আমরা কতদিন ভিক্ষার উপরে নির্ভর করব, বিদেশি সহায়তার উপর নির্ভর করে আমরা কি করে চ্যারিটি করব। সুতরাং চ্যারিটেবল অর্গানাইজেশন যদি ব্যবসা করে এবং সেই ব্যবসার পুরা টাকাটা, লভ্যাংশের পুরা টাকাটা যদি চ্যারিটি পারপাজে খরচ হয়, তাহলে দ্যাট ইজ অলসো পার্ট অফ চ্যারিটেবল ওয়ার্ক। এবং এই উদ্দেশ্যেই যখন এই একটা কোম্পানি গঠন করতে পারবেন, আমাদের পিজি হসপিটাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে বলছে আইনি পরিভাষায়, পিজি হাসপাতাল যখন একটা কোম্পানি করতে পারবেন এবং সেই কোম্পানি প্রফিটেবল নন প্রফিটেবল হতে পারে, সেই কোম্পানি ডোনেশন রিসিভ করতে পারে, কিন্তু তার সমস্ত ইনকামটাই হবে এনসার্কেলড উইথ দিস স্পেশালাইজড হসপিটাল, যাতে করে বাংলাদেশের সাধারণ গরিব, ভুখা নাঙা মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সেখানে উন্নততর চিকিৎসা পায়। দিস ইজ ওয়ান আসপেক্ট। দ্বিতীয়ত হলো, আপনাদের ক্লিয়ার করার জন্য বলছি, এখানে যে দুইটা সেক্টরের শেয়ার হোল্ডার থাকবে, তার একটা সেক্টর হলো পিজি হাসপাতাল ইটসেলফ ইজ 90% শেয়ার হোল্ডার, এখানে কোনো ব্যক্তির কাছে কোনো শেয়ার যাবে না। আর 10% শেয়ার থাকবে গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট ক্যান হোল্ড শেয়ার, যেমন দেখেন সোনারগাঁ হোটেলের 100% শেয়ার হোল্ডারের মালিক হোটেল ইন্টারন্যাশনাল, যে কোম্পানির মালিক হলো গভর্নমেন্ট,
ইন্টারকন্টিনেন্টালের 100% শেয়ারের মালিক গভর্নমেন্ট, বিমানের 100% শেয়ারের মালিক গভর্নমেন্ট, ব্যবসা করছেন। সার্ভিস সেক্টরে এখানে উন্নত। আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চিন্তা করেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা ট্রাস্টের আন্ডারে চলে। ইবনে সিনা ভালো চিকিৎসা সার্ভিস দিচ্ছে বাংলাদেশে একটা ট্রাস্টের আন্ডারে, সেখানেও কিন্তু টাকা নেওয়া হচ্ছে ন্যূনতম, ফ্রি না। দে আর ডুইং চ্যারিটি। সেখান থেকে যে ইনকামটা আসছে ইবনে সিনার ট্রাস্টে জমা হচ্ছে, সেই ট্রাস্টে টাকা দিয়ে প্রতিনিয়ত ইবনে সিনা চিকিৎসা ক্ষেত্রে অন্যতম একটা শিখরে নেওয়ার চেষ্টা করছে। সুতরাং এই যে পিজি হাসপাতাল আপনার প্রাইভেট হয়ে যাচ্ছে, কোম্পানি হয়ে যাচ্ছে, দিস ইজ এ রং নোশন, দিস ইজ এ রং কনসেপ্ট। পিজি হাসপাতালকে একটা অথরিটি দেওয়া হচ্ছে চিকিৎসা সেবাকে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, কতটা উন্নত শিখরে নিয়ে যাওয়া যায় তার জন্য তাদের যা কিছু করণীয় আছে সেই হাতকে শক্তিশালী করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমি দাঁড়িয়েছিলাম শুধু একটি কথা বলার জন্য। মাননীয় বিরোধী দলীয় নেতা প্রথম একটা প্রশ্নের আকারে বলেছেন যে এই বিল্ডিংটা তো ফ্যাসিস্ট সরকার করেছে, তারা কি এই রকম আইন করেছিল? আমি উত্তরটুকু দিতে চাচ্ছি, না, তারা করেনি। আমরা বেটার ওয়ান করেছি, যেটা মাননীয় আইনমন্ত্রী এতক্ষণ বললেন। আমরা জনগণের দোরগোড়ে স্বাস্থ্যসেবাকে উন্নত মানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটা স্পেশাল আইন করে পিজি হাসপাতালকে 90% শেয়ার এবং গভর্নমেন্টের কাছে 10% শেয়ার রেখে আমরা জনগণকে সেবার উদ্দেশ্যে এটাকে একটা আলাদা ইউনিক একটা স্পেশালাইজড হসপিটাল করতে চাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা কথা মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন কোটার কথা। আই থিঙ্ক আই ডিড নট মেনশন দ্য ওয়ার্ড কোটা। আমি বলেছি এখানে গরিবদেরও চিকিৎসার ব্যবস্থা থাকবে, যেটা আইনমন্ত্রী সাহেবও ব্যাখ্যা করেছেন। এখানে কোনো বাধা নেই। এবার কেয়ার বা অন্যান্য হসপিটালের মতন উন্নত মানের চার্জ এখানে নেওয়ার কোনো বিধান নেই। আমরা গভর্নমেন্টের 10% শেয়ার থেকে এই প্রফিটটাকে রিইনভেস্ট করা হবে এবং ন্যাচারালি ইন কোর্স অফ টাইম এটার খরচটাকে উইদিন দ্য রিচেবল পজিশন অফ দ্য পুয়ার পিপল করা হবে। এই ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকতে পারেন। আল্লাহর রহমতে এটা একটা গরিব মানুষেরই হসপিটাল হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য এটা একটা উন্নত সেবার জায়গা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি।